বোরিং হচ্ছে সুপ্রভা? কোনো কাজ নিয়ে কি করবে সেজন্য? না, তেমন কিছু না। এমনিই দাঁড়িয়ে আছি, এখন তো কোনো কাজ নেই। সুপ্রভার কথা শুনে অনিল ল্যাপটপটা বন্ধ করে সুপ্রভার কাছে গিয়ে দাঁড়ালো। পেছনে থেকে সুপ্রভাকে জড়িয়ে ধরলো। এক হাত দিয়ে ঘাড়ের কাছে চুলগুলো আরেক পাশে আনলো। সুপ্রভাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ঢুকালো। পেছন থেকে হুট করে অনিলের এভাবে জড়িয়ে ধরা দেখে সুপ্রভা প্রথমে অবাক হলেও পরক্ষণেই নিজেকে ধাতস্থ করে নিল। ছাড়ুন, দরজা খোলা আছে, কেউ এসে পড়বে। আমাদের বাড়িতে আমরা আর মা বাবা ছাড়া কেউই নেই। কেউ আসবে না, চিন্তা করো না, তুমি ডিস্টার্ব করো না আমাকে। সুপ্রভাত চুপ করে রইল আর কথা বলল না। অনিলের তাতেও ভাল লাগলো না। সে এবার সুপ্রভাকে নিজের সামনে ঘোরালো, একদম কাছে এনে দাঁড় করালো। দুজনের ভিতর বিন্দু পরিমাণও ফাঁক নেই। একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। এতক্ষণ অনিল পিছনে ছিল বলে সুপ্রভার তেমন লজ্জা লাগেনি। এবার সামনে থেকে দেখতে পেয়ে কোথা থেকে যেন একরাশ লজ্জা এসেছে, ভিড় করেছে সুপ্রভার মুখে। এবার অনিল সুপ্রভার কোমর জড়িয়ে ধরে মুখটা সুপ্রভার কপালের সঙ্গে ঠেকিয়ে বলল, চিনি তোমাকে আমি, এবং বুঝতেও পারছি তোমার মুড অফ। এখন আপাতত এমনি থাকো। রেজাল্টের পর মাস্টার্সের পড়া শুরু করবে, তখন সময় এমনিই কেটে যাবে। না, তেমন কিছু নয়। আপনি কিছু খাবেন? খাবো তো তোমাকে, আসো। অনিলের কথা শুনে সুপ্রভা মাথা উঁচু করে তাকিয়ে অবাক স্বরে বলল। আমাকে খাবেন? অনিল মুখে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, না, তোমাকেই খাবো তো। টুসটুসে রসগোল্লার মতো তুমি একেবারে টুক করে খেয়ে ফেলবো। ধুর, চুপ করুন তো। বলেই সুপ্রভা লজ্জা পেয়ে অনিলের কাছ থেকে সরিয়ে নিল। সুপ্রভার লজ্জা মিশ্রিত মুখ দেখে অনিল হাসে, আবারও সুপ্রভার কাছে গিয়ে দাঁড়ায়। চিন্তা করিও না, এই বিকেলবেলায় তোমায় কষ্ট করতে হবে না। আপাতত সেই কাজ কিছু করছি না, নিশ্চিন্তে থাকো। আমাকে দূরে সরিও না, একটু জড়িয়েই তো ধরেছি, আর কিছু করব না। অনিল কথা বলতেই সুপ্রভা অনিলের মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয়। আরে আরে, চুপ করেন তো, আপনি তো বড্ড বেশরম দেখছি। অনিল হাসতে হাসতে উত্তর দেয়, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। চুপ করুন তো, বেশরম কোথাকার। আচ্ছা আচ্ছা, আর বেশরম বলতে হবে না। রেডি হয়ে নিও তো, আমরা বের হবো এখন। এখন? কোথায় যাব? আর আপনার তো শরীর খারাপ, তাই না? আরে ধুর, রাখো, জ্বর ছেড়েছে। আর ঘরে বসে থাকতে থাকতে তুমি আমাকে অসুস্থ করে ফেলবে। তার চেয়ে চলো ঘুরতে যাই। আর তাছাড়া বিয়ে হয়েছে, একটু আধটু ঘুরতে না গেলে হয় কখনো? সুপ্রভাও আর বারণ করলো না। ওয়ার্ড্রপ খুলে অনিলের চুজ করা একটা শাড়ি বের করে নিল। আপনি বের হন, আমি শাড়িটা পরে রেডি হয়ে নিচ্ছি। আমি থাকলেই বা কি, কিছু কি বাদ আছে? অনিলের লাগামহীন কথা শুনে সুপ্রভার ফের লজ্জায় নিমজ্জিত হয়। আরে সরুন তো আপনি, বেশি কথা না বলে। না, আমি সরবো না। শাড়ি আমি তোমাকে পরিয়ে দেবো। সুপ্রভা বুঝলো অনিল তাকে ছাড়বে না আর। সুপ্রভাও কোনো বাড়তি কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। একটু পর অনিল শাড়িটা পুরো যত্ন সহকারে পরিয়ে দিল সুপ্রভাকে। শাড়ি পরানোর সময় যদিও সুপ্রভার লজ্জা লাগছিল, তবুও সে লজ্জা দূরে সরিয়ে রেখে দাঁড়িয়েছিল। শাড়ি পরানোর পর সুপ্রভা আয়নায় তাকালো। বাহ, আপনি তো দেখি বেশ সুন্দর শাড়ি পরিয়েছেন। বলি, শাড়ি পরানোর পূর্ব অভিজ্ঞতা আছে কি কোনো? সুপ্রভার কথায় সন্দেহের ছাপ অনিল ফের হাসলো। অনিলকে হাসতে দেখে সুপ্রভা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আমি কি হাসির কিছু বললাম? আরে হাসবো না তো কি করব, সময় পেলাম কই আর। এমনি পরিয়ে দিলাম, তুমি তো বলেই দিলে মাঝে মধ্যে। এত কথা বাদ, চলো তোমাকে সাজিয়ে দিই। আমি সেজে নিতে পারবো তো, আপনি রেডি হয়ে নিন। আমার পাঞ্জাবি গায়ে দিতে 2 মিনিটের বেশি সময় লাগবে না। চুপ করো তো তুমি। অনিল সুপ্রভাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে রেখে চুলগুলো অনেক মতো ক্লিপ দিয়ে আটকে দিয়ে তুলি দিয়ে সবগুলো চুল বেঁধে দিল। তারপর কপালে একটা কালো রঙের ছোট্ট টিপ পরিয়ে দিয়ে কানে দুল পরিয়ে দিল। ব্যাস, এই সিম্পল সাজেই তোমাকে ভালো লাগছে। অত সাজগোজ করা লাগে না, তুমি এমনিতেই আমার সুন্দরী বউ। হয়েছে হয়েছে, আপনি রেডি হন এবার।
অনিলও আর কোনো কিছু না করে চুপচাপ পাঞ্জাবি পরে রেডি হয়ে নিল। দুজনে মিলে বেরিয়ে পড়লো বাড়ির সামনে একটু ঘুরবার জন্য। একে অপরের হাত ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে বেশ অনেক দূর এসে পড়েছে। সুপ্রভাতের পুরনো বাসার সামনে খানিকটা। মনে পড়ে সুপ্রভা, এই রাস্তায় আমি কত উকি ঝুঁকি মেরে দেখতাম তোমাকে, অপেক্ষায় থাকতাম কখন তুমি আসবে ওই পথ ধরে, আর আমি তোমাকে একটুখানি দেখবো। আর আজকে দেখো, তুই আমার বউ হয়ে আমরা একসাথে হাঁটছি। সুপ্রভা অনিলের কথার উত্তর দেবার আগেই ওদের সামনে মাস্ক পরা একটা মেয়ে এসে দাঁড়ায়। এসেই অনিলের গালে একটা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। আকস্মিক এরকম কাণ্ডে অনিলের সঙ্গে সঙ্গে সুপ্রভাও হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। সুপ্রভা মেয়েটাকে যেই প্রশ্ন করতে যাচ্ছিল অমনি মেয়েটা নিজেই মুখ খুলল। লজ্জা করলো না অনিল তোমায় আমাকে ঠকাতে? আমাকে অপেক্ষায় রেখে তুমি কি করে পারলে এরকমটা করতে? কিভাবে পারলে আমার মতো একটা মেয়ের সঙ্গে ঘুরতে, আমার জীবনটাকে তছনছ করে দিতে পারলে তুমি? বলো, উত্তর দাও, আমাকে কেন ঠকালে বলো। অনিল নিরুত্তর হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। সুপ্রভার মনে প্রশ্নের সমাহার। মাঝখানে কেটে গেছিল অনেকগুলো বছর, তবে কি এই সময়গুলোতে অনেক কিছুই ঘটে গেছে যেটা সুপ্রভার অজানা? আমি বুঝতে পারিনি রিমা, তুমি আমাকে এইভাবে ধরে ফেলবে। ক্ষমা করে দাও আমাকে, আমি তোমাকে ঠকাতে চাইনি। দ্বিতীয়বার এরকম ভুল হবে না কখনো। সুপ্রভা অবাক হয়ে যায় অনিলের কথা শুনে। না, এবার আর মনের ভিতর প্রশ্ন জমিয়ে রাখতে পারছে না সে। অনিলকে প্রশ্ন করেই বসলো। আপনি এসব কি বলছেন অনিল? উনি কে হয় আপনার, আর আপনি বা ওনাকে ঠকিয়েছেন আবার বলছেন প্রিয়তমা? মানে কি হচ্ছে কি এখানে? মাস্ক পরা মেয়েটি এবার মাস্ক খুলে ফেললো মুখ থেকে। তারপর সুপ্রভাকে উদ্দেশ্য করে বলল, তোমার স্বামী দেখছি বহুত চালাক, ঠিক চিনে ফেলেছেন আমাকে। মাঝখানে অনিল হেসে বলল, কি ভেবেছিস তুই আমার বউয়ের সামনে আমাকে ফাঁসিয়ে দিবি আর আমি কিছুই করতে পারবো না? চুপচাপ দাঁড়িয়ে থাকবো? তোর চালেই তোকে মাত দিলাম, আর দেখ তুই নিজেই এখন গড়গড় করে সব বলছিস। আরে অনিল, আমাকে খুলে তো বলবেন কিছু। এবার আমার রাগ হচ্ছে ভীষণ, আমি বাড়ি চলে যাব বললাম। সুপ্রভার রাগ দেখাতেই রিমা বলল, তোমার দেখে রাগ অনেক, স্বামীর পাশে অন্য মেয়েকে সহ্যই করতে পারছো না। পুরো কথা তো শুনবে। আমি হচ্ছি রিয়া, অনিলের ক্লাসমেট, একই কলেজ ভার্সিটিতে পড়েছি। আমার বহুদিন পর দেখা হলো ওর সাথে। আগে তো ওর সঙ্গে আড্ডা দিতে বসতেই সুপ্রভা আর সুপ্রভা, মানে সুপ্রভাকে কিভাবে পটাবে সেটা নিয়ে পড়ে থাকতো কেবল। সেদিন শুনলাম বিয়ে হয়েছে তোমাদের, তাই একটু মশকরা করলাম অনিলের সাথে। সে দেখি নিজেই আমাকে উল্টা মাত দিয়েছে। কথাগুলো বলেই রিমা হাসতে থাকে, সঙ্গে অনিলেও। অবশেষে সুপ্রভা হাঁপ ছেড়ে বাঁচল। রিমা, তুইও না, এরকম মজা কেউ করে? আমার বউটাকে ভয় পাইয়ে দিয়েছিস একেবারে। না, আমি ঠিক আছি। মুখে বলতে হবে না, যখন আমি বলেছি তখন তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছিল তুমি কতটা ভালোবাসো অনিলকে। এভাবে ভালোবেসে আমার বন্ধুটার পাশে থেকো আজীবন। সুপ্রভা বিনিময়ে মাথা তুলিয়ে হ্যাঁ বলল। অনিল, তোমার নতুন বউকে দেখলাম, কিছু দিতে তো পারলাম না। এভাবে রাস্তায় দেখা হলো। এই নাও, এই ফুলগুলো তোমার। সামনের ওই কৃষ্ণচূড়া গাছটা থেকে এনেছিলাম। পরে আবার দেখা হলে পাওনা নিয়ে নিও। কথাগুলো বলেই রিয়া একগুচ্ছ কৃষ্ণচূড়া ফুল এনে সুপ্রভার হাতে ধরিয়ে দেয়। সুপ্রভাও হাসি মুখে সেটা গ্রহণ করলো। বাড়িতে যাবি না? চল রিমা। অনিলের প্রশ্ন উত্তর রিমা হাসি মুখে মেনে নিল। না রে, পরে একদিন যাব। আমার স্বামী আসবে, ওকে এগিয়ে আনতে যাচ্ছি। পরে একদিন দেখা হবে। বউ নিয়ে মন দিয়ে সংসার করিস। অনিলের উত্তরের অপেক্ষা না রিমা সেখান থেকে চলে যায়। অনিল সুপ্রভাকে জিজ্ঞেস করে, এত ভয় পেয়ে গেছিলে? হ্যাঁ, আমি তো সত্যিই ভেবেছিলাম এই আপুর সাথে আপনার কোনো সম্পর্ক আছে, কারণ অনেকগুলো বছর তো আর আপনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, সেজন্য। শোনো বউ, একটা কথা বলি। ভালো আমি তোমাকেই বেসেছি, একদম সত্যিকারের ভালোবাসা যাকে বলে। সেই তুমি 7 বছর কেন 7 জন্ম অপেক্ষা করতে বললে আমি রাজি আছি, কারণ ভালোবাসি যে তোমাকে। সুপ্রভা অনিলের দিকে চেয়ে হাসি মুখে উত্তর দিল। সত্যি আমি ভাগ্যবতী যে আপনার মতন স্বামী পেয়েছি।
সুপ্রভার কথা শেষ হতেই অনিল আবারও বলল, রিমা তো তোমাকে দিয়েছে নকল কৃষ্ণচূড়া ফুল, এটা নিয়ে তুমি কি করবে? অনিলের প্রশ্নে সুপ্রভা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এটা তো গাছের ফুল, সেটা আবার নকল হয় কি করে? মনে হচ্ছে আসতেই ফের অনিলকে প্রশ্ন করেন। আপনি কি বলছেন? এটা নকল ফুল কোথায়? ধুর। সীমা তোমাকে দিয়েছে গাছের ফুল, কিন্তু সে তো আর জানে না তুমি আমার জীবন্ত কৃষ্ণচূড়া ফুল। আমার এই জীবন্ত ফুলের কাছে হার মানবে পৃথিবীর সকল ফুল। বড় যত্নে গড়া জীবন্ত ফুল তুমি আমার বউ। অনিলের কথায় ফের সুপ্রভা লজ্জায় নিমজ্জিত হলো। আপনার বেশি বেশি কথা বাদ দিন তো। অনিলও হাসল সুপ্রভার লজ্জা মিশ্রিত মুখ দেখে। সে ইচ্ছে করেই সুপ্রভাকে লজ্জায় ফেলে, যাতে সুপ্রভার লজ্জা রাঙা মুখটা দেখতে পায়। এমনি করে দুজন নিজেদের মতন করে সময় পার করে। বাড়িতে ফিরে আসে সন্ধ্যার আগেই। বাড়িতে ফিরতেই অনিল রুমে চলে যায়। সুপ্রভা খেয়াল করে তার শ্বশুর মশাই কেমন ড্রয়িং রুমে বসে আছে। সুপ্রভা কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা, আপনি যে এভাবে বসে আছেন, কিছু কি হয়েছে? আরে বলো না, আর একটু আগে হাঁটতে বেরিয়েছিলাম, তখন একটু তেলে ভাজা খেয়েছিলাম, এখন পেটটা কেমন যেন করছে। এই বয়সে কি আর এসব বাইরের ভাজা পোড়া খাবার পেটে সহ্য হয়? আপনি বরং গ্যাস্ট্রিকের একটা ঔষধ খেয়ে নিন। আমি মাকে বলছি ঔষধ কোথায় আছে। সুপ্রভা যেতে নিচ্ছিল অমনি রাগী কণ্ঠে শিকদার সাহেবের ডাক শুনে থেমে গেল। আচ্ছা, পাজি মেয়ে তো তুমি, আগের জন্য আমার উপর প্রতিশোধ নিচ্ছ? সুপ্রভা থতমত খেয়ে গেল শ্বশুর মশাইয়ের কথা শুনে। সে তো ভালোর জন্যই বলেছিল। সুপ্রভা যতই চেষ্টা করছে শিকদার সাহেবকে নিজের আয়ত্তে নিয়ে আসার, কিন্তু পারছে না। বাবা, আমি কিসের প্রতিশোধ নিব? কি বলছেন? কি বলছি বুঝছো না? তুমি যদি এখন এই কথা সুনেরাকে বলো, তাহলে সুনেরা যে আমার সঙ্গে ঝামেলা বাঁধাবে, কারণ ও আমাকে এসব না নিজে বানিয়ে দেয়, কখনো না খেতে দেয়। এখন এসব খেয়েছি আমি, তার উপর পেটের এই অবস্থা শুনলে তো আমার সাথে কুরুক্ষেত্র বাঁধাবে। সুপ্রভা হাসল শিকদার সাহেবের কথা শুনে। এই মেয়ে, তুমি হাসছো? আচ্ছা বাবা, আপনি এখানেই বসুন, আমি আসছি। মা তো নিজের রুমে বসে কথা বলছেন, আপনি একটু অপেক্ষা করুন। সুপ্রভা হাসল শিকদার সাহেবের কথা শুনে। বলেই সুপ্রভা রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে ফ্রিজ খুলে দইয়ের বাটি বের করে তৈরি করে নেয় দইয়ের শরবত। দইয়ের শরবত বানাতে বানাতে বাহিরে শুনতে পায় ডাবওয়ালার হাঁক। তৎক্ষণাৎ দুটো ডাবও কিনে এনে আবার চলে যায় রান্নাঘরে। শিকদার সাহেব সেগুলো দেখছে, কিন্তু কিছুই বলছে না। একটু পর সুপ্রভা হাতে দুটো শরবতের গ্লাস এনে শিকদার সাহেবের সামনে রাখলেন। বাবা, এই দই আর ডাবের শরবতটুকু খেয়ে নিন, দেখবেন পেট, শরীর, মন সব একেবারে ঠান্ডা হয়ে যাবে। বলছো খাবো তাহলে? নিশ্চিন্তে। শিকদার সাহেব আগে দইয়ের শরবত খেলেন। ঢকঢক করে পুরো শরবতটুকু খেয়ে ডাবের শরবতে চুমুক দেন। সেটাও খেয়ে নেন পুরোটুকু। বাবা, আপনার ভালো লেগেছে? ভালো লাগেনি বলছো? কি দারুণ করে শরবত বাড়িয়েছ তুমি, সত্যি আমার পুরো শরীরটা যেন শীতল হয়ে গেছে। বিশেষ করে ডাবের শরবতটুকু কি স্বাদ হয়েছে। আমাকে মাঝে মধ্যে এই শরবতটা করে দিও কেমন? সুপ্রভা খুশি হলো। অবশেষে শিকদার সাহেবের যে তার বানানো শরবত ভালো লেগেছে, এটুকুই প্রাপ্তি। হ্যাঁ বাবা, বানিয়ে দিব। ডাবের পানি এমনিতেই শরীরের জন্য উপকারী। আমি সেই ডাবের পানির সাথে ডাবের নরম শ্বাস দিয়েছি, সেজন্য এত ভালো লেগেছে। দারুণ হয়েছে। পুরো 2 গ্লাস শরবত খেয়ে পেট আমার এখন ভর্তি একেবারে। এবার যাই রুমে গিয়ে শান্তিতে একটা ঘুম দেই। শিকদার সাহেব চলে গেলেন। সুপ্রভা রান্নাঘরে কাজগুলো গুছিয়ে রাখছে। তখনই শাশুড়ি মা আসলো। কি শ্বশুর মশাইয়ের সাথে তো খুব ভাব জমেছে দেখছি, একটু একটু করে। তা শাশুড়ি মাকে ভুলে গেলে চলবে? আরে না মা, আসলে সুপ্রভাকে পুরো কথা শেষ করতে না দিয়ে সুনেরা বেগম মাঝপথে থামিয়ে দিয়ে নিজেই বলতে লাগলেন, আমি আড়াল থেকে সবটুকু দেখেছি, কিন্তু কিছু বলিনি। কেন জানো? যাতে তুমি মানুষটার মনে একটু একটু করে জায়গা নিতে পারো। উনি তোমাকে মেনে নিতে পারেনি, হ্যাঁ সেটাও জানি, তবে তুমি এরকম করে ঠিক ওনার মনে তোমার জায়গা তৈরি করে নিবে একসময়, বুঝছো তো? একবারে পাক্কা বুঝেছি মা। আপনি খাবেন শরবত? বানিয়ে দিই তবে? দাও দেখি, আমিও একটু খেয়ে নিই। সুপ্রভা আবার কাজে লেগে গেল শরবত বানাতে। সোনেরা বেগম পাশে দাঁড়িয়ে সব দেখতে লাগলো। শরবত বানানোর পাশাপাশি টুকটাক গল্প করতে করতে সময় পার করলো দুই শাশুড়ি বৌমা। পরের দিন সকালবেলা মসজিদে নামাজ পড়ে খোলা রাস্তায় হাঁটছেন শিকদার সাহেব।
সকাল সকাল হাঁটলে শরীর ভালো থাকে সেজন্য। হাঁটতে হাঁটতে সামনের রাস্তার দিকে একটা খোলা দোকান দেখতে পেল। সেখানে যাবার হাঁটা ধরছেন শিকদার সাহেব। তখনই পেছন থেকে ডাক দিলেন জাহিদ ইসলাম। ডাক শুনে হাঁটা থামালেন শিকদার সাহেব। কি শিকদার সাহেব, দিনকাল ভালোই তো। শুনলাম ছেলেকে নাকি বিয়ে করিয়েছেন। হ্যাঁ ভাই, বিয়ে তো করিয়েছিসই, বয়স তো কম হচ্ছে না। অনিলের এবার তো বিয়ে করাতেই হতো। শুনেছি সে রিক্সা চালায়, তার মেয়ের সাথেই বিয়ে দিলেন। হ্যাঁ, আমার ভাই কত ভালো চাকরি করত, বড় বাড়ি ছিল, মেয়েটা কত সুন্দর ছিল, কিন্তু আপনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। তো হলো কি, সেই রিক্সাওয়ালার মেয়েকেই তো বিয়ে করালেন। কথাগুলো বেশ ঠাট্টার স্বরেই বললেন জাহির ইসলাম, যেন ঠাট্টার ছলে শিকদার সাহেবকে অপমান করে পৈশাচিক শান্তি পাচ্ছেন তিনি। শিকদার সাহেবের এমনিই সুপ্রভাকে অপছন্দ ছিল। জাহিদ ইসলামের কথা শুনে রাগ আরো বেড়ে গেল। ওই আগে করতো আর কি, ওনাদেরও তো বড় বাড়ি গাড়ি সবই আছে। ছোট ভাই ঠকিয়ে সব নিয়েছিল, এখন সব ফিরে পেলো। বুঝেছে, সে যতই বলুক না কেন, কয়লা ধুলে কিন্তু ময়লা যায় না, বুঝলেন তো। আপনি কত নামি দামি পুলিশ অফিসার ছিলেন, চাইলে আরো ভালো জায়গাও যেতে পারতেন। বিয়ে তো আমার ছেলে করবে ভাই, ওর যা পছন্দ তাতেই ঠিক আছে। আমি বাঁচবই বা কয়দিন, ছেলে সুখে সংসার করুক তাতে আমার আপত্তি নেই। আর তাছাড়া চুরি তো করেননি আমার বৌমার বাবা। আর এগোলেন না শিকদার সাহেব। মাথা গরম হয়ে গেছে এক প্রকার। বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দেখে আজকে অনিল অফিসে যায়নি। বাড়ির সাধারণ প্যান্ট আর গেঞ্জি পরেই আছে। সেখানে সুনেরা বেগম আর সুপ্রভা সবাই মিলে বসে আছে, কেমন চিন্তিত মুখ করে, যেন বড়সড় কিছু একটা হয়েছে। অনিল আজকে অফিসে যাসনি কেন? তোমরা সবাই এভাবে বসে আছো কেন, কি হয়েছে? বাবা, তুমি কি ভুলে গেলে আজকে ছুটি? মা আর সুপ্রভা বসে বসে আমার ল্যাপটপে অনলাইনে শাড়ি দেখছিল অর্ডার করার জন্য। শিকদার সাহেবের তখনকার রাগ মাথার উপর চওড়া হলো। সবে তো বিয়ে হলো, কতগুলো শাড়ি তো এমনি উপহার পেলে, আবার শাড়ি দেখছো? শিকদার সাহেবের কথা শুনে সুপ্রভার বেশ মন খারাপ হলেও সেটা প্রকাশ করলো না, চুপ করেই রইল। পাশ থেকে সুনেরা বেগম প্রতি উত্তর করলেন। আরে সুপ্রভা না, ও তো আমার জন্য শাড়ি দেখছিল। ওদের বাড়িতে তো আমাদের যাবার কথা, সেখানে যাতে আমি নতুন শাড়ি পরি সেজন্যই শাড়ি দেখছে। যদিও আমাকে মার্কেটে যেতে বলেছিল, আমিই যাইনি, কিন্তু মেয়ে তো নাছোড়বান্দা, সেজন্য অনলাইনে শাড়ি দেখছে। তুমিও না বুঝেই ওকে বলছো। ঠিক আছে, আর বলতে হবে না। অফিস থেকে অনিলের ফোন আসায় সেটা রিসিভ করতে উঠে চলে গেল বাহিরে। বাবা, আপনি তো এই সময় চা খান, আমি চা করে এনে দিব, খাবেন আপনি? সুপ্রভা ভালো মনেই চা খাওয়ার কথা বলল শিকদার সাহেবকে, কিন্তু ওনার কানে বাজছে জাহিদ ইসলামের ঠাট্টার সুরে বলা কথাগুলো। তোমাকে বলেছি আমি চা খাবো? বলিনি তো, তাহলে এত বেশি কথা বলছো কেন? যাও চুপচাপ নিজের কাজ করো গিয়ে। কথাগুলো বেশ জোরেই বলল শিকদার সাহেব, বেশ ধমকের সুরে। সুপ্রভা আচমকা এভাবে কথা শুনে ভয় কেঁপে উঠল কিছুটা। শিকদার সাহেব কিছু না বলে আগের জায়গায় দাঁড়িয়ে আছে। সুনেরা বেগম সুপ্রভার কাছে গিয়ে মাথায় হাত রেখে বললেন, কিছু মনে করো না বৌমা, নিশ্চয়ই উনি কোনো কারণে রেগে আছেন। মন খারাপ করো না তুমি, যাও গিয়ে সবজিগুলো কেটে নাও, আমি দেখছি ওনার কি হয়েছে। সুপ্রভা শাশুড়ির কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে যায় সবজি কাটতে। মন তার খচখচ করছে শিকদার সাহেবের ব্যবহারে। মনে পড়ে গেল এরকম ব্যবহার তো অতীতে করত সুপ্রভার সাথে, তখন অপমান করত বাবা রিক্সা চালক বলে। আজকেও সেই পুরনো শিকদার সাহেবকে দেখতে পেল সুপ্রভা। মনে প্রশ্ন জাগলো, এখন তো আর তার বাবা রিক্সা চালায় না, তাহলে এরকম ব্যবহারই বা কেন? পেরিয়ে গেছে বেশ অনেকখানি সময়। সংসারের টুকটাক কাজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেও সুপ্রভা অবসরই বলা যায়। এখনো রান্নাঘরে গিয়ে একা হাতে রান্না করেনি, সব সময় সুনেরা বেগম রান্না করেছেন। সুপ্রভা সব এগিয়ে দিয়েছে। মাঝে মধ্যে অনিলের বাবার সাথে কথা হতো, তবে সেটা প্রয়োজনীয় দরকারে। প্রয়োজন ব্যতীত কখনো সুপ্রভা শিকদার সাহেবের কাছে যায়নি। সুপ্রভা এই কয়দিনে বুঝেছে শিকদার সাহেবের সাথে তার একটা আলাদা দূরত্ব আছে, তবে সেটা ঘুচানোর সর্বচেষ্টায় আছে। অনিলও পুরোপুরি সুস্থ হয়ে রোজ সকালে অফিসে বের হয়, সন্ধ্যায় ফিরে সারা দিন সুনেরা বেগমের সাথেই টুকটাক গল্প করে সময় পার করে। এমনি করেই চলছে সুপ্রভার সংসার জীবন। আজকে অনিল অফিসে যায়নি, একদিন ছুটি নিয়েছে। আজ
সেটার কারণ হলো সুপ্রভার অনার্সের রেজাল্ট বের হবে আজকে। যদিও অনিলের পুরো ভরসা আছে, তবুও এই সময় অনিলকে মানসিকভাবে শক্তি জোগানোর জন্য। ড্রয়িং রুমে সুনেরা, সুপ্রভা সবাই কৌতূহল নিয়ে বসে আছে কি হয় জানার জন্য। শিকদার সাহেবের কোথাও একটা কেন জানি এখনো তার মনের ভিতর সুপ্রভার জন্য সুপ্ত রাগ লুকিয়ে আছে। হয়তো সেটা অতীতের জন্য। ধনী গরিবের খোলস ছেড়ে যেন এখনো পুরোপুরিভাবে বেরিয়ে আসতে পারছেন না, কোথাও একটা আটকা যাচ্ছে বারংবার। অবশেষে উপস্থিত হলো সেই মহেন্দ্রক্ষণ। রেজাল্ট বের হবার আর মাত্র কিছুক্ষণ সময় বাকি আছে। সার্ভার ডাউন, সেজন্য রেজাল্ট দেখতেও বেশ সময় লাগছে। সুপ্রভার মনে বেশ ভয় ধরে আছে। আগে ছিল বাপের বাড়ি, এখন শ্বশুর বাড়ি। যদি রেজাল্ট একটু খারাপ হয় লজ্জায় মুখ দেখাতে পারবে না। এদিকে অনিল রেজাল্ট দেখেও চুপ করে আছে। সুপ্রভা আর চিন্তা করতে পারছে না। আরে কিছু তো বলবেন, কি এসছে রেজাল্ট? সুপ্রভা, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। অনিলের কথায় যেন পুরো আকাশ এসে মাথার উপর ভেঙে পড়ল সুপ্রভার। তবে যেই ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই হলো। কিন্তু সে তো এতটাও খারাপ পরীক্ষা দেয়নি। তাহলে? মাঝখান থেকে শিকদার সাহেব বললেন, এলাকায় গেলে লোকে ঠাট্টা করতো রিক্সাওয়ালার মেয়েকে ছেলের বউ করে এনেছি বলে, আর এখন বলবে ফেল করা ছেলের বউয়ের শ্বশুর আমি। এই জন্যই বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না তুই অনিল। এবার আর চোখের পানি বাদ মানল না আর সুপ্রভার। শিকদার সাহেবের কথা শুনে দু চোখ বেয়ে অঝরে চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। অনিল উঠে গিয়ে সুপ্রভার দু চোখের পানি মুছিয়ে দিল। আরে বোকামে কাঁদছো কেন তুমি? তোমার পয়েন্ট এসেছে 3.68, মানে ফার্স্ট ক্লাস পেয়েছো তুমি। অনিলের কথা শুনে সুপ্রভা কান্না বন্ধ করে দিয়ে, আপনি মস্করা করছেন না তো আমার সাথে? আমি কাঁদছি দেখে? আরে না, বিশ্বাস না হলে তুমি দেখো, আমি মিথ্যা বলছি না। বলেই অনিল সুপ্রভার হাতে ল্যাপটপ ধরিয়ে দেয়। সুপ্রভা রেজাল্ট দেখে খুশিতে ফের কাঁদছে। তৎক্ষণাৎ শিকদার সাহেবও রেজাল্ট দেখে নিয়েছেন নিজের চোখে। যাক, ভালোই হয়েছে, অন্তত এটার জন্য এলাকাতে আর মাথা কাটা যাবে না, বেঁচে গেলাম। সুনেরা বেগম তখনই ফ্রিজ থেকে মিষ্টি এনে সবাইকে দিতে লাগলো। শিকদার সাহেব প্রথমে মানা করলেও পরে একটা মিষ্টির অর্ধেক খেলেন, তারপর অনিলকে বললেন, প্রথমে এভাবে মিথ্যা কেন বললে? মেয়েটাকে অযথা ভয় পেয়ে দিয়েছো তুমি। এমনি বাবা, একটু ঠাট্টা করলাম ওর সাথে। এরকম ঠাট্টা করতে নেই, যাতে অন্য কারো চোখের পানি চলে আসে, বুঝেছো? অনিল মাথা নেড়ে হ্যাঁ বলতেই শিকদার সাহেব বাড়ি থেকে বেরিয়ে যান একটু হাঁটার জন্য। রোজ সকাল বিকেলেই তিনি হাঁটতে বের হন। লাল রঙের সুন্দর একটা কাপড় পরে চুলগুলো খোপা করে রুমের দিকে এগিয়ে আসছে এক বিবাহিতা রমণী। রান্নাঘরে নাস্তা বানাতে গিয়ে দুধ পড়ে যায় গায়ে, সেজন্য এই অবেলায় গোসল করা। গোসল করার ফলে চুলগুলো কিছুটা ভেজা আছে বোঝাই যাচ্ছে। তবুও আধ ভেজা চুলগুলো খোপা করে নিয়ে রুমের দিকে তাড়াহুড়ো করে আসলো। জুনায়েদ পরিপাটি করে দাঁড়িয়েছিল, উদ্দেশ্য একটু বাহিরে যাবে অনিলের সাথে আড্ডা দিতে। তখনই রূপন্তী রুমে আসলো। চোখে মুখে ফুটে আছে একরাশ লজ্জা। জুনায়েদ বিষয়টা খেয়াল করলো। কি হয়েছে রূপন্তী? রূপন্তী লাজুক দৃষ্টিতে জুনায়েদের দিকে তাকালো। লজ্জা মিশ্রিত মুখ, হাত থেকে প্রেগন্যান্সির কিটটা জুনায়েদের হাতে দেখালো। জুনায়েদ সেটা হাতে নিতেই দেখতে পেল পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে খুশিতে রূপন্তীকে কোলে তুলে নিল। রূপন্তীও জুনায়েদের গলা জড়িয়ে ধরে রেখেছে। আরে নামাও নামাও, পড়ে যাবো যে। রূপন্তীর কথা শুনতেই জুনায়েদ সাবধানে রূপন্তীকে কোল থেকে নিচে নামিয়ে দেয়। হ্যাঁ, ভালো কথা বললে। এখন তাও তোমার ভেতর আর একজনের অস্তিত্ব আছে, তার কথাও যে ভাবতে হবে। রূপন্তী মুচকি হেসে মাথা নাড়ালো। জুনায়েদ বলল, আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি বাবা হতে পারবো। আমার যে এত খুশি লাগছে রূপন্তী, কি বলবো, তোমাকে নিজেও বুঝাতে পারছি না। এত খুশি লাগছে কেবল। এত খুশি হবেন না, এবার বাড়ির সবাইকে তো খবরটা দিতে হবে নাকি? তুমি কি সবাইকে বলো, আমি তো আগে অনিলকে বলবো এই খুশির সংবাদ। ওইদিকে শিকদার ভিলায় সুপ্রভার রেজাল্টের কথা শুনে সুপ্রভা তো রুমে বসে আগে নিজের বাবা মাকে কল করে জানাতে লাগলো অনিল ফোনে একটা গুরুত্বপূর্ণ কাজ করছে। শিকদার সাহেবও বাড়িতে নেই। অনিলের ফোন আসায় রিসিভ করতেই জুনায়েদের উচ্চস্বরে বলা কথা শুনতে পেল। কি রে, তোকে তো মনে হচ্ছে খুব খুশি। কি ব্যাপার, কাকা হব নাকি? হায় দোস্ত, তোকে চুমু খাই। তুই কি করে বুঝলি আমি বাবা হতে চলেছি? আরে ভাই, আমি তো আন্দাজে ঢিল মেরেছি। এখন দেখি সত্যি সত্যি আমি কাকু হব। হ্যাঁ রে ভাই, হ্যাঁ সত্যি। কি রে ভাই, 2 মাসের ভেতরেই রূপন্তী প্রেগনেন্ট? বাহ, তুই তো দেখছি খুব ফাস্ট।
এত তাড়াতাড়ি বাবাও হয়ে যাচ্ছিস? এত তাড়া কি ছিল শুনি? অনিল বেশ ঠাট্টার সুরেই কথাগুলো বলল জুনায়েদকে। দূর, আমাদের ইচ্ছেই ছিল বিয়ের পর পর বাচ্চা নিব। আল্লাহ সেটা কবুলও করে নিয়েছে, শুকর আলহামদুলিল্লাহ তার জন্য। এই খুশির সংবাদ তার ফোনে না, আমি তোদের বাড়ি মিষ্টি নিয়ে যাব। মিষ্টি নিয়ে তো আমাকেও যেতে হবে। আজকে সুপ্রভার রেজাল্ট বেরিয়েছিল, ও তো ফার্স্ট ক্লাস পেয়েছে জানিস? হ্যাঁ, বলিস কি? আজকের দিনটাই তো তাহলে স্পেশাল, খালি খুশির সংবাদ পাচ্ছি। এমনি করে দুই বন্ধু মিলে টুকটাক কিছু গল্প করতে থাকে। সুপ্রভা বাড়িতে কথা বলা শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নামছিল, মাথায় এসেছে অমনি পা স্লিপ করে পড়ে যায়। তৎক্ষণাৎ অনিল ফোন ফেলে রেখে সুপ্রভার কাছে আসে, এসে দেখে সুপ্রভা মাটিতে পড়ে রয়েছে। অনিল সুপ্রভার কাছে গিয়ে জলদি হাত পা ভালো মতন দেখতে লাগলো কোথাও আঘাত পেয়েছে কিনা। আরে ছাড়ুন, তেমন ব্যথা পাইনি তো আমি। দুটো সিঁড়ি ছিল, তখনই পা জড়িয়ে পড়ে গেছি। বেশি একটা ব্যথাও পাইনি আমি। চুপ করো, সাবধানে হাঁটাচলা করতে পারো না তুমি? কি হয় তাতে? কোনো সমস্যা? যদি আরো উপর থেকে পড়তে তখন কি হতো? অনিলের ধমক শুনে সুপ্রভার গলার কণ্ঠ চিকন করে আস্তে করে বলল, আরে এরকম করছেন কেন? শাড়িতে পা জড়িয়ে গেছিল, আমার কি দোষ? দেখে হাঁটতে পারে না, আবার বলছে আমার কি দোষ? একদম কথা বলবে না তুমি, চুপচাপ রুমে চলো। এটুকুতে এরকম করছেন? আর যদি আমি কখনো আপনাকে ছেড়ে হুট করে মরেই যাই? তোমাকে নিয়ে মৃত্যু সংসার করার আক্ষেপ আমার এই জন্মেও খুঁজবে না। আবারও যদি আমাদের মিলন হবার পরও বিচ্ছেদ হয়, আমি আর সইতে পারবো না। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আমি কেবল আপনার হয়েই থাকবো, বুঝেছেন? হ্যাঁ, আর আমি এটাও জানি খোদা এতটাও নিষ্ঠুর হবে না। এবার তুমি চুপ করো, আর একটা কথা বলে শনি আছে কপালে। সুপ্রভাকে আর কোনো কথা বলতে না দিয়ে অনিল রুমে নিয়ে গেল। সেদিন বিকেলবেলা শিকদার সাহেব বাড়ির পাশে যেতেই ওই দিন ওর মতন জাহিদ ইসলামকে দেখতে পেলেন। সেদিনের করা অপমানের কথা মনে পড়তেই সামনে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির প্যাকেট কিনে নিল। তারপর জাহিদ ইসলামের কাছে গেল। কি জাহিদ ভাই, খবর ভালো তো? জাহিদ ইসলাম হেসে প্রতি উত্তর করলেন। হ্যাঁ, খবর তো ভালোই চলছে। শিকদার সাহেব মিষ্টির প্যাকেটটা জাহিদ ইসলামের হাতে এগিয়ে দিয়ে বললেন, নিন জাহিদ ভাই, আমার সেই রিক্সা চালক বাবার মেয়ে, মানে আমার বৌমা অনার্সের রেজাল্ট বেরিয়েছে, আজকে ফার্স্ট ক্লাস পেয়েছে, সেই খুশিতেই মিষ্টি দিলাম, খেয়ে নিন। জাহিদ ইসলাম মুখটা একটু বাঁকা করেই মিষ্টির প্যাকেটটা হাতে নিলেন, যেন ইচ্ছে নেই তবুও নিচ্ছেন, এক প্রকার জোর করেই। শিকদার সাহেব আবারও বললেন, বাড়ি থেকে মিষ্টি মুখ করবেন কেমন? সেদিন সোনারার থেকে শুনেছি আপনার ছোট মেয়ে নাকি এবার ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষায় ফেল করেছে, কিন্তু আপনার তো অনেক সহায় সম্পদ। আমার বৌমার বাবার মতন তার রিক্সা চালক না, তাও এরকম রেজাল্ট হলো কেন বলুন তো? আপনার মেয়েটাকে আরেকটু ভালো করে প্রাইভেট পড়াতে পারতেন, তাহলে তো পাসটুকু অন্তত করতে পারতো। ভালো টিচার রাখেন, সামনে তো আবার বোর্ড পরীক্ষা আছে। ঠান্ডা মাথায় হেসে হেসে শিকদার সাহেব কথাগুলো বললেন। এগুলো শুধু কথাই নয়, জাহিদ ইসলামের সেদিনকার করা অপমান ফেরত দিয়ে দিয়েছে। মুখ থেকে হাসি আর সরছেই না। জাহিদ ইসলাম অপমানিত বোধ করলেও কিছু বললেন না। সুপ্রভার বাবা রিক্সা চালাই বলে সেদিনও সে অপমান করেছিলেন, আজকে নিজেও অপমানিত হলেন। ভদ্রতার খাতিরে জাহিদ ইসলাম মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে উত্তর দিলেন, আচ্ছা শিকদার সাহেব, এবার যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। অপমান নিতে না পেরে জাহিদ ইসলাম চলে গেলেন। শিকদার সাহেব ভিতরে ভিতরে বেশ খুশি হলেন অপমান সুদে আসলে ফেরত দিতে পারার জন্য। আরও একটু ভিতরে যেতেই লোকের প্রশ্ন, আজকে শিকদার সাহেবের বৌমার রেজাল্টের কি খবর? মুখে হাসি রেখে শিকদার সাহেব সবাইকে উত্তর দিতে লাগলেন। বেশ গর্ব লাগছে বৌমার জন্য, মনে জমে থাকা রাগটা যেন ভ্যানিশ হয়ে যাচ্ছে একটু একটু করে সবার মুখ থেকে সুপ্রভাত সুনাম শুনে। রাত্রিবেলা সকলের খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন গুছিয়ে রুমে এসে দেখে অনিল শুয়ে আছে বিছানায় চুপটি করে, হাতে কোনো ফোনও নেই। অবাকও হলো বেশ, সুপ্রভা মাত্র তো বাজে 8:30। এত দ্রুত তো অনিল ঘুমানোর মানুষ নয়, তাহলে এভাবে শুয়ে আছে কেন? অনিলের কাছে যেতেই অনিল সুপ্রভার হাত ধরে টান মেরে নিজের কাছে জড়িয়ে নিল। তাহলে এই ব্যাপার, আপনি এমনি শুয়ে আছেন? হ্যাঁ, অপেক্ষা করছিলাম কখন আসবে তুমি। আচ্ছা ছাড়ুন তো এবার। সুপ্রভার বেশ জোরাজোরি করে উঠে বসলেও নিস্তার মিলল না অনিলের হাত থেকে। অনিলও উঠে বসল সুপ্রভার পিছন ঘেঁষে, পিছন দিক থেকে দুহাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল সুপ্রভাকে। সামনের দিকে তাকিয়ে আছে সুপ্রভাকে পেছন থেকে অনিল ঘাড়ে মুখ ডুবিয়ে নেশালো কণ্ঠে বলল, জানো সুপ্রভা, রূপন্তী মা হচ্ছে। একটু আগে জুনায়েদ বলল।
অনিলের কথা শুনে সচকিত দৃষ্টিতে সুপ্রভা অনিলের দিকে ফিরে বসে। আসলে হ্যাঁ তাই তো। যাক, বেশ ভালোই হলো, নতুন অতিথি আসবে। আমি রূপলকে সকালে কল করে নিব। অনিল আবারও সুপ্রভার গলা জড়িয়ে ধরে বলল। আমাদের আসবে কবে সুপ্রভা? হুট করে অনিলের এরকম কথা শুনে লজ্জায় আড়ষ্ট হলো সুপ্রভা, তাও প্রতি উত্তর করল। আল্লাহ যেদিন চাইবে। তবে সেই প্রক্রিয়া শুরু করা যাক। বলেই অনিল মুচকি হেসে সুপ্রভার অধর যুগল নিজের অধরের ভিতরে আবদ্ধ করে নিল। পরস্পরের হাত দুটো একত্রে করে নিল। বিন্দু পরিমাণও ফাঁক নেই দুজনের ভিতর। কিছুক্ষণ পর এক পর্যায়ে সুপ্রভাকে কোলে করে বিছানায় নিয়ে গেল। আলোও নিভিয়ে দিয়ে পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে রুম, যেখানে নিচের ছায়াটুকুও দেখা যাচ্ছে না। শুধু একত্রে আছে দুটি মানুষ, ভালোবাসার সাগরে ডুব দিয়েছে দুজন। পরের দিন সকালবেলা শিকদার সাহেব ড্রয়িং রুমে আসতেই একজন লোককে দেখতে পায়। তারপর ভালো করে দেখে এটা তাদের প্রতিবেশী। তখনই রাকিবকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন,